হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কি কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। ওকে, ক্লিয়ার আছে আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জিএসটি ডিভিশন ক্লাসের এটা ফিজিক্সের 3 নাম্বার ক্লাস। মানে আমরা তো 2 নাম্বার ক্লাসটার 2টা পার্ট করছিলাম, তো এই জন্য সেকেন্ড ক্লাসটাকে একটা ক্লাসই বলছি। তো আমাদের প্রথম ক্লাসে ছিল হচ্ছে আমাদের ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজশক্তি ক্ষমতা। দ্বিতীয় ক্লাসে আমরা কভার করছিলাম আমাদের মহাকর্ষ অভিকর্ষ, তারপরে পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস। আজকে আমরা সেকেন্ড পেপার শুরু করব। সেকেন্ড পেপারে আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা তাপগতিবিদ্যা, এটার কিছু প্র্যাকটিস করব। তারপরে স্থির তড়িৎ, এরপরে চলতড়িৎ। দেখো, অধ্যায়গুলো কিন্তু অলরেডি তোমার পড়া হয়ে গেছে, পড়া আছে। এই ক্লাসগুলোর মাধ্যমে নিজের জাস্ট এমসিকিউ দক্ষতাটাকে আরেকটু ঝালাই নেওয়া। সো তোমার যেটা টার্গেট থাকবে আজকে ক্লাসের মধ্যে, যেই যেই প্রশ্নগুলো তুমি দেখছো এইগুলা আমার আগে চেষ্টা করবা সলভ করে ফেলতে। প্রশ্ন দেখার সাথে সাথে নিজে খাতায় করবা, ঠিক আছে? নিজে খাতা কলম নিয়ে বসো, নিজে খাতায় করে আগে অ্যান্সার বের করার চেষ্টা করবা। অন্য গাইডে থাকতে পারে, তোমাদের প্র্যাকটিস শিটেও এই এমসিকিউগুলো আছে, কিন্তু এগুলো দেখে দেখে উত্তর দিলে কিন্তু হবে না। তো দেখে দেখে উত্তর দিও না, নিজের সাথে একটু অনেস্ট থাকো এবং চেষ্টা করো যে প্রশ্ন দেখার সাথে সাথে, প্রশ্ন দেখছো সাথে সাথে নিজে আগে অ্যান্সারটা বের করে ফেলতে, ঠিক আছে? এবং সেই সাথে আমাকেও জানাও, কমেন্টেও জানাও, ঠিক আছে? আর অধ্যায়গুলো কিন্তু এই যে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, এই দুইটা অধ্যায় আমি নিজেই পড়াইছিলাম তোমাদেরকে। তুমি জাস্ট স্লাইডটা যদি একবার দেখো, দেখবা তাপগতিবিদ্যা মানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা প্রথমে আগে যে থিওরিগুলো জানা দরকার, যেই সূত্রগুলো জানলে সকল এমসিকিউ সলভ করতে পারবা, সেই থিওরি, সেই সূত্রগুলো নিয়ে কিন্তু পুরো একটা ক্লাসে আগে আলোচনা হয়েছিল। তারপর স্থির তড়িতের ক্ষেত্রেও সেম কাহিনী। তো এবং চলতরিতে তোমাদের অপর ভাইয়াও একদম একইভাবে, মানে ডিটেইল যে ক্লাসগুলো আছে, যদি কারোর বেসিকে সমস্যা থাকে যে ভাই এটা একটু ঝালাই করতে চাই, একটু দেখতে চাই, তাহলে মেইন ক্লাসগুলোতে কিন্তু চলে যাবা, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে, হ্যাঁ? আমরা তাহলে চলো শুরু করি। ভাইয়া, আর ইউ প্রিপারেশন নিলে কি জিএসটি কভার হবে? আচ্ছা দেখো, এখানে আসলে এখন তোমরা যে স্টেজে আসো, তোমাদের পড়াশোনা সব হয়ে গেছে, তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অলরেডি কাভার্ড, মেজরিটির কিন্তু কাভার্ড। যে অধ্যায়গুলো কখনো পড়া হয় নাই, এখনো পড়া হয় না, এগুলো তো এখন আর পড়তে যাবা না। যা এতদিন পড়ছো সেগুলাই তো এখন বারবার বারবার করে রিভাইজ করবা। তো আলটিমেটলি কিন্তু ওই আর ইউ এর প্রিপারেশনও যা, জিএসটির প্রিপারেশনও তা, কোনো পার্থক্য কিন্তু নাই। পড়া কিন্তু একই, একই পড়া থেকেই এইচএসসি পরীক্ষা হয়েছে। বা তোমরা তো আসলে একটু আনলাকি ব্যাচ। যাই হোক, আমাদের হচ্ছে ওই একই সিলেবাস থেকেই কিন্তু এতগুলা ভর্তি পরীক্ষা যে অ্যাটেন্ড করছো, একই সিলেবাস থেকে কিন্তু, এবং সামনেও যেই পরীক্ষাগুলো আছে সেগুলোও কিন্তু সেম সিলেবাস থেকেই হচ্ছে। এই কারণে এইটা নিয়ে বেশি চিন্তা করা দরকার নাই যে ভাই আমি আর ইউ এর প্রিপারেশন নিচ্ছি, আমার কি জিএসটির হয়ে যাচ্ছে কিনা। যখন পড়ছো কম্প্রিহেন্সিভলি পড়ো। যে ভার্সিটির জন্য যেভাবে আমাদের কন্টেন্টগুলো দেওয়া হয়েছে, যেভাবে লেকচারগুলা দেওয়া হয়েছে, ওইগুলা খুব ভালোভাবে ফলো করো, ভালোভাবে ক্লাসটা করো। করার পরে প্র্যাকটিসে চলে যাও। একই সাথে যত টাইপের ভার্সিটি আছে সবগুলাই কিন্তু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? শেষ সময়ে কিভাবে পড়বা, বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে এখন। আর চেষ্টা করবা যখন প্র্যাকটিস করছো সেই সময়টাতে ঘড়ি ধরে প্র্যাকটিস করতে। সাপোজ তুমি টার্গেট নিলা আমি আজকে ভেক্টর অধ্যায়ের লাস্টে, বইয়ের লাস্টে যে এমসিকিউগুলো আছে, টোটাল 70টা এমসিকিউ আছে, ঠিক আছে, আমি এই 70টা এমসিকিউ প্রত্যেকটা 30 সেকেন্ড করে সময় নিলে 35 মিনিট, আমি 30 মিনিট সময় নিয়ে 70টা এমসিকিউ দাগাবো। এইরকম একটা টার্গেট নিয়ে তারপরে প্র্যাকটিসের মধ্যে সময় দাও। আর রিভিশনের যে বিষয়টা, সূত্রগুলো বারবার রিভাইজ করো। আর বিগত বছরের যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু বারবার দেখো, মানে যাতে করে তুমি একটা জিনিস খেয়াল করবা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে, যে কয়েকটা চ্যাপ্টারের, একটা চ্যাপ্টারের কয়েকটা টপিক থেকে কিন্তু বারবার বারবার করে প্রশ্ন আসে। ওই টপিকগুলো একটু ভালোভাবে
কভার করে ফেলো। তুমি দেখবা আমাদের মেইন ক্লাসগুলোর মধ্যে কিন্তু যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোতে অনেকক্ষণ সময় দিয়ে দেখানো হয়েছে, তো ওইগুলা মিস করো না। যে ক্লাস যেগুলো নেওয়া হয়েছে খুব সলিড সুন্দর ক্লাস হয়েছে, ক্লাসগুলা একবার দেখে তারপরে প্র্যাকটিসে যেও। যদি আগে দেখা থাকে করা থাকে তাহলে তো তোমার নোট আছে, সেই নোটটা দেখে তারপরে প্র্যাকটিসের মধ্যে যাও, বুঝছো? ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। সো আমাদের প্র্যাকটিস, বিসমিল্লাহ। সো একদম প্রথম প্র্যাকটিস দেখো, আমরা প্রথমে তাপগতিবিদ্যা অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখছি। বলো তো, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? বলো, মনে আছে? ভেরি গুড। শূন্যতম সূত্রের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের কি করা হয়? শূন্যতম সূত্রের উপরে ভিত্তি করে আমাদের থার্মোমিটার তৈরি করা হয়। পরেরটা দেখো, 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নামানো হলো, ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত হবে? মনে আছে? আমাদের দেখো থার্মোমিটারের ক্ষেত্রে যখন আমরা ইউনিটের কনভার্সন করি, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটের কনভার্সন, সেটা কি ছিল? সি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই আমাদের 180, তাই না? তো বলছে যে তাপমাত্রা 100 থেকে 35-এ নামানো হলো। সো এই সূত্রটা কিসের জন্য ছিল? এই সূত্রটা ছিল টেম্পারেচার 100 হলে ফারেনহাইটে কত, টেম্পারেচার 10 হলে ফারেনহাইটে সেটা কত, এইটা ছিল। কিন্তু আমাদের এখানে দেখো পরিবর্তনের কথা বলছে। সো আমরা কিন্তু পরিবর্তনের যে ফর্মুলাটা সেটাও আমরা জানি, যে ডেল্টা সি ইজ ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 9 ইন্টু ডেল্টা এফ। মনে আছে এই সূত্র? 5/9 ইন্টু ডেল্টা এফ। সো আমাদের দেখো সেলসিয়াসে এটার টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয়েছে, 100 থেকে 35 যদি বাদ দেওয়া হয় তাহলে 65, তাই না? সো 65 ইজ ইকুয়ালস টু 5/9 ইন্টু ডেল্টা এফ। তাহলে ভাইয়া ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত? 65 ইন্টু 9 ডিভাইডেড বাই 5, 5 13 65, আর 13 ইন্টু 9 কত হবে? 13 ইন্টু 10 কত? 130, 130 থেকে আর আরেকটা 13 বাদ দিলে 117। তাহলে এ হচ্ছে এটার আনসার। ভেরি গুড, বি দেখাইছিল অনেকে। এ হচ্ছে এটার আনসার, সরি বি হচ্ছে এটার, সরি কি বললাম, এ হচ্ছে এটার আনসার 117। পারফেক্ট, ঠিক আছে, চলো পরেরটাতে যাই। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে, গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটা 51 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত পাঠ কত হবে? সো ত্রুটিপূর্ণ থার্মোমিটার হলেও দেখো আমাদেরকে বলে দিছে গলিত বরফে কতটুকু দেয়। সো আমাদের এখানে থিটার মানটা বের করতে হবে, যেটা গলিত বরফে 4 ডিগ্রি দেয় এবং শুষ্ক বাষ্পে 98 - 4 সমান সমান হবে, থার্মোমিটারটা 51 ডিগ্রি পাঠ দিলে প্রকৃত পাঠ কত হবে। তার মানে এই যে থিটা, এটার মান যদি 51 হয়, দেখো তাহলে সেলসিয়াসের সাথে সম্পর্ক কি? C-0 ডিভাইডেড বাই 100 - 0, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি 51 - 4, এটা হলো 47, ডিভাইডেড বাই এটা হলো 94 ইন্টু হলো 100 সমান সমান সি। তাহলে এখান থেকে আমরা কিন্তু সি এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তুমি দেখো 47 আর 94, 40 দুগুণে 80, 7 দুগুণে 14, এটা কিন্তু কি হয়? কাটাকাটি করলে নিচে আসে 2, তার মানে সেলসিয়াসের রিডিংটা হবে কত? 50। তাহলে বি এর মান হচ্ছে এখানে 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। তাইলে আমরা দুইটা সূত্রের দেখলাম, ইউজ দেখলাম। সমআয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত তাপ হলে, মানে তাপ গৃহীত হলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে? দেখো বলছে সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা, এখানে না গৃহীত তাপ কিউ হবে, গৃহীত তাপ কিউ হলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধির পরিমাণ কত হবে? দেখো ভাই, সম আয়তন প্রক্রিয়া, আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে তাকাই, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। বলতো সম আয়তন প্রক্রিয়া হলে কোন জিনিসটা জিরো হয়ে যাবে? ডি ডাব্লিউ যেটা, সেটা জিরো হয়ে যাবে। তাহলে তাপ যদি সিস্টেম গ্রহণ করে কিউ পরিমাণ, তাহলে অন্তঃস্থ শক্তির বৃদ্ধির পরিমাণটাও কত হবে? কিউ পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে সি এর মান হচ্ছে কিউ। ঠিক আছে, ঠিক আছে, ডান। চলো পরের প্রবলেমে যাই।
দেখো কি বলছে, কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপশক্তি শোষণ করায়, বলো তো দেখি। তাপশক্তি শোষণ করছে, তাহলে এটা কি প্লাস কিউ না মাইনাস কিউ? তাপশক্তি শোষণ করছে, তাহলে কি এটা প্লাস না মাইনাস? আগে এটা বলো, প্লাস নাকি মাইনাস বলেন তো। নাইম হোসেন, সন্তোষ রয়, ভেরি গুড, প্লাস হবে। সো আমাদের বলছে অন্তঃস্থ শক্তি এত জুল বৃদ্ধি পায়, বলো তো বৃদ্ধি পেলে কি প্লাস না মাইনাস? অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে প্লাস না মাইনাস? প্লাস, ভেরি গুড শরীফুল। সিস্টেম দ্বারা পরিবেশের উপরে কৃতকাজের পরিমাণ কত নির্ণয় করো। তাহলে দেখো আমাদের সূত্র ছিল ডি কিউ সমান সমান, সরি সূত্র কি ছিল, ডি ইউ সমান সমান ডি কিউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে এখান থেকে আমাদের dq সমান সমান du প্লাস dw। তো এখানে বলছে তাপ শক্তি শোষণ করছে 800 জুল, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে 500 জুল, তাহলে সিস্টেম দ্বারা পরিবেশের উপরে কৃত কাজের পরিমাণ কত নির্ণয় করো। তাহলে দেখো dw সমান সমান কত হবে, 300 জুল। 300 জুল, ঠিক আছে, ওকে, গুড গুড। গেল, পরেরটাতে যাচ্ছি। দেখো নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত, বলো তো। নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত? নিয়ন এটা কি ধরনের গ্যাস? এক পারমাণবিক, দ্বিপারমাণবিক না বহু পারমাণবিক? নিয়ন কিন্তু এক পারমাণবিক গ্যাস, তাই না? তো আমরা জানি যেগুলা এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস যেগুলো, সেগুলোর জন্য গামার মান হয় 1.33, যেগুলো হচ্ছে 1.67, যেগুলো হচ্ছে দ্বিপারমাণবিক, সেগুলোতে গামার মান কত হয় বলো তো, 1.4। এবং যেগুলো বহু পারমাণবিক, সেগুলোর গামার মান কি ছিল, 1.33। তাহলে দেখো এখান থেকে নিয়ন যেহেতু এক পারমাণবিক, তাহলে এটা হচ্ছে কত হবে, আনসার সি হবে। ঠিক আছে, সি হবে। আচ্ছা তোমাদের কি ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো মনে আছে? এক পারমাণবিকের স্বাধীনতার মাত্রা কত হয় মনে আছে? 3। দ্বিপারমাণবিকের স্বাধীনতার মাত্রা কত হয় মনে আছে? 5। বহু পারমাণবিকের কত মনে আছে? 6। ঠিক আছে, গুড। 6 বা 7 হতে পারে, যদি ভাইব্রেশনটা অ্যাড করো 6 বা 7 হতে পারে। বলো তো কার্বন ডাই অক্সাইডের কি মনে আছে? কার্বন ডাই অক্সাইড মনে আছে? 5, ভেরি গুড। কারণ এটা বহু পারমাণবিক হলেও এটা কিন্তু সরল রৈখিক, সো দ্বিপারমাণবিক এবং সরল রৈখিকের জন্য কিন্তু 5 ছিল এটা। ভেরি গুড। চলো পরেরটা দেখি কি বললো। একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি সমান সমান এক্স দেওয়া আছে, নিচের কোন সম্পর্কটা ওই গ্যাসের 1 মোলের জন্য সঠিক? সো আমরা এটা জানি, দেখো সিপি মাইনাস সিভি সমান সমান আর, এখানে বলছে সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে সিপি ইজ ইকুয়ালস টু কি হবে, এক্স ইন্টু সিভি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর হবে। সিভি কমন নিলে আসে এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আর, তাহলে সিভি ইজ ইকুয়ালস টু কত হবে, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, ডান, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তাহলে বি হচ্ছে এটার আনসার। পারফেক্ট। চলো পরের প্রশ্নে যাই। তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত সমীকরণ কোনটি? দেখো ভাইয়া, প্রথম সূত্র যেটা ছিল সেটা তো আমাদের তাপ শক্তি সমান সমান অন্তঃস্থ শক্তি প্লাস হচ্ছে ডিডব্লিউ, এবং বলতো দ্বিতীয় সূত্রের যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা কি ছিল, ডিএস ইজ ইকুয়ালস টু ছিল ডিকিউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা ডিকিউ সমান কি লিখতে পারি, টিডিএস লিখতে পারি। তাহলে ডিকিউ সমান আসবে টিডিএস ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে টিডিএস ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সো ডিডব্লিউ কে আবার কি লেখা যায়, পিডিভি লেখা যায়, ডিডব্লিউ কে পিডিভি লেখা যায়। গুড, ঠিক আছে, ভেরি গুড। চলো পরেরটা কি, একটা কার্যচক্রে সমতাপীয় মানে কোনটা বোঝাচ্ছে? সমতাপীয় মানে বোঝাচ্ছে সমষ্ণ, সমতাপীয় মানে কিন্তু বোঝায় সমষ্ণ। সো একটা কার্যচক্রে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে কোনটা? কত কত বলো তো? 2 2, ভেরি গুড। যে আমরা জানি সমষ্ণ প্রসারণ,
প্রথমে হয় সমষ্ণ প্রসারণ, তারপরে হয় রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, তাই তো? ভেরি গুড। চলো পরের প্রশ্ন দেখি। একটা তাপ ইঞ্জিনের কার্যরত বস্তু 600 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1200 জুল তাপ গ্রহণ করে শীতল আধারে 300 জুল তাপ বর্জন করে, তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা কত হবে? তাপ ইঞ্জিনের দক্ষতা কত হবে? আচ্ছা, এখানে ভ্যালু বের করতে বলে নাই, কিন্তু দেখো আমাদের বলে দিছে যে তাপ ইঞ্জিনে কার্যরত বস্তু, অর্থাৎ এটা একটা তাপমাত্রা দেওয়া, সো তাপমাত্রার উৎস থেকে, এই যে এই তাপমাত্রার উৎস থেকে, তার মানে এটা কিন্তু উৎসের তাপমাত্রা, কিন্তু আমাদের Q1 Q2 দিয়ে বোঝাইছে, তাহলে তো সূত্র মুখস্থ বসায় দিলেই হয়ে যাচ্ছে। উৎস থেকে এত গ্রহণ করে, আমরা কি জানতাম বলতো? ইটা সমান সমান 1 মাইনাস বর্জিত তাপ ডিভাইডেড বাই গৃহীত তাপ, তাই না? সো আমাদের এখানে উৎস থেকে Q1 তাপ গ্রহণ করছে, যেটা গ্রহণ করছে সেটা নিচে, আর যেটা বর্জন করছে সেটা উপরে, তাহলে এটা সমান সমান কি হবে? 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। শিপ্রা সিদ্দিক, সাবিকুন নাহার, সন্তোষ রয়, ভেরি গুড। ওকে, পরেরটাতে যাচ্ছি। ওকে, দেখো কি বলছে, একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে দেওয়া আছে 327 এবং 127 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিমাণ কত জুল হবে? তাহলে দেখো আমাদের এটা কি ধরনের একটা কার্নো ইঞ্জিন বলছে, কিন্তু একটা কার্নো ইঞ্জিন বলছে। তাহলে বলো তো, কার্নো ইঞ্জিনে দেখো তাপমাত্রার দুইটা ভ্যালু দেওয়া আছে, যে আমাদের তাপ উৎসের তাপমাত্রা কত, TH এর তাপমাত্রা দেওয়া আছে 327। 327 তার লিখলে হবে না, আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। এবং TC যেটা দেওয়া আছে এটা হচ্ছে 127 প্লাস 273। বলছে ইঞ্জিনটা তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করলো, তার মানে উৎস থেকে যেটা গ্রহণ করে সেটা হচ্ছে QH ইজ ইকুয়ালস টু 4500। বলছে কিছু তাপ কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিমাণ কত নির্ণয় করো। তাহলে QC এর মান কত এটা বের করতে বলেছে, বুঝেছো? তাহলে আমরা এখান থেকে যদি দেখি, কার্নোট চক্রের জন্য তো এটা লেখা যায় TH/TC ইজ ইকুয়ালস টু QH ডিভাইডেড বাই QC। QH ডিভাইডেড বাই QC। তাহলে QC সমান সমান যেটা হবে সেটা হচ্ছে আমাদের TC/TH, TC/TH ইন্টু হচ্ছে গিয়ে QH। তাহলে দেখো TC মানে হচ্ছে 300, উপরে আসছে 400, আর এটা 500, এটা হলো 600 ইন্টু QH এর মান ছিল 4500। তাহলে এটা কাটাকাটি করলে কত? 2/3, আর এখানে আসছে 3 15 45, তাহলে 1500 3000, তাই না? 3000 জুল। পেরেছো এটা? ভেরি গুড, ভেরি গুড। পরমা কর্মকার, ফাহিমা ইয়াসমিন, বরকতুল্লাহ, আশিক মন্ডল, নাইম হোসেন, ভেরি গুড। সো আমরা এটা পেলাম 3000। পারফেক্ট, পারফেক্ট। চলো পরেরটা যাই। কি বলছে দেখো, একটা রেফ্রিজারেটর শীতল তাপ আধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপ আধারে 600 জুল তাপশক্তি বর্জন করে। রেফ্রিজারেটরটির কার্যকৃত সহগ কত হবে নির্ণয় করো। দেখো মনে আছে আমাদের যে কার্যকৃত সহগের সমীকরণটা ছিল, সেইটা হচ্ছে আমাদের কতটুকু আমরা আউটপুট হিসেবে পাইছি, অর্থাৎ কতটুকু তাপশক্তি সে কোল্ড রিজার্ভার থেকে নিয়ে নিছে, ডিভাইডেড বাই ছিল আমরা কতটুকু কাজ করছি, ডাব্লিউ কতটুকু করছি। ওই যে আউটপুট বাই ইনপুট, ওই কনসেপ্ট থেকেই কিন্তু এটা আসছিল, যে আউটপুট কোনটা, রেফ্রিজারেটর থেকে আমরা যতটুকু তাপশক্তিকে বের করে ফেলতে পারি, রেফ্রিজারেটর থেকে আমরা যতটুকু তাপশক্তিকে বের করে নিতে পারি, আমরা তো রেফ্রিজারেটর থেকে এই জিনিসটাই চাই, যে রেফ্রিজারেটর থেকে হিটটা বের হয়ে আসুক, বাইরে বের হয়ে আসুক। তাহলে যতটুকু বাইরে বের হয়ে যায় সেটা হচ্ছে কিউসি, এটা আমাদের আউটপুট। রেফ্রিজারেটরের কাজ যেটা, সেটাই হচ্ছে তার আউটপুটটা, এবং এই আউটপুটটা বের করার জন্য আমাদের বাইরে থেকে যে কাজ করা লাগছে সেটা হচ্ছে ডাব্লিউ। তাহলে দেখো এমনিতে রেফ্রিজারেটরের ফ্লো ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করি, এইটা ছিল হচ্ছে কিউসি, আমরা একটা ডাব্লিউ দিলেই কিন্তু এই নিম্ন তাপমাত্রা থেকে তাপশক্তিটা বের হয়ে উচ্চ তাপমাত্রাতে প্রবাহিত হতো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কিউসি প্লাস ডাব্লিউ দুইটা মিলে কিন্তু কিউএইচ এর সমতুল্য হবে।
তো আমাদের কি বলে দিছে যে শীতল তাপ আধার থেকে এতখানি তাপ গ্রহণ করছে, তার মানে উপরের একটা ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 450, এবং বলল উষ্ণ তাপ আধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে। তার মানে উষ্ণ তাপ আধারে 600 জুল তাপ শক্তি বর্জন করে, আর শীতল তাপ আধারে 450 জুল তাপ শক্তি সে গ্রহণ করছে। তাহলে ডাব্লিউ এর মান কত হবে? 150। তাহলে ডাব্লিউ এর মান যদি 150 হয়, তাহলে কাটাকাটি করলে কত আসে? 3 15 45। তাহলে বি হচ্ছে এটার আনসার। এই পারতেছো? যাক, ভেরি গুড, ভেরি গুড। ফেসবুকে অ্যান্সার দিতে তো দেরি হচ্ছে কেন তোমাদের? কি ব্যাপার কি? চলো পরেরটাতে যাই। কি বলছে? একটা রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ 2, এটি শীতল তাপ আধার হতে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করলে সম্পাদিত কাজের পরিমাণ কত নির্ণয় করো। তাহলে দেখো, এখানেও আমাদের সরাসরি কার্যকৃত সহগটাই দেওয়া আছে। মেইন সূত্র কি ছিল? কে ইজ ইকুয়ালস টু যতটুকু আউটপুট ডিভাইডেড বাই যতটুকু ইনপুট। তাইলে আমরা এখান থেকে দেখো, যেটা একটু আগেই আমরা লিখলাম যে কিউসি আর ডাব্লিউ দুইটা যোগ করে হয় কিউএইচ। ডাব্লিউ সমান সমান কি হবে? কিউএইচ মাইনাস কিউসি। তাহলে কিউএইচ মাইনাস কিউসি, উপরে আসছে কিউসি, তাহলে এখান থেকে 2 দেওয়া আছে। কিউসি এর মান শীতল তাপ আধার হতে প্রতি চক্রে 300 জুল তাপ শক্তি গ্রহণ করে, তাহলে কাজের পরিমাণ কত? এখানে তো কাজই চাইছে, ডাব্লিউই চাইছে। তাহলে ডাব্লিউ সমান সমান হচ্ছে 150। ডাব্লিউ সমান সমান কত হবে? 150 হবে। এ আতিক মণ্ডল, শরীফুল, মুবাশিরা, আশিকুল, রুদ্র, সাবিকুন নাহার, নাইম হোসেন, মুকিত, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট, বুঝে গেলাম। চলো পরের প্রশ্নে যাই। 0 ডিগ্রি সেলসিয়াস এর 0.5 কেজি ভরের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস এর পানিতে রূপান্তরিত করা হলে এনট্রপির পরিবর্তন কত নির্ণয় করো। ভাইয়া এনট্রপির কথা মনে আছে? এনট্রপি, এই যে ডিএস, এইটা সমান সমান তো ছিল ডিকিউ ডিভাইডেড বাই টি, তাই না? সো আমাদের দেখো তো, এই যে এই ডিকিউটা কিন্তু যখন ফেজ চেঞ্জ হতো তখন আমরা এমএলএফ বা এমএলভি এটা লিখতাম, যে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বা ল্যাটেন্ট হিট অফ আমাদের ওই যে ফিউশন, যেটা অর্থাৎ গলনাঙ্কের আপেক্ষিক সুপ্ত তাপ এবং আমাদের স্ফুটনাঙ্কের আপেক্ষিক সুপ্ত তাপ, সেইটা কিন্তু আমরা এই ডিকিউ এর জায়গায় লিখতাম যখন ফেজ পরিবর্তন হতো, যখন দশার পরিবর্তন হতো। এখানে কিন্তু দশার পরিবর্তন হয়েছে। দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রির পানিতে রূপান্তর করা হয়েছে। তাহলে দেখো আমাদের এখানে এই ডিকিউ সমান আমরা লিখতে পারি এম এল এফ, কারণ এখানে ফিউশন হয়েছে, ডিভাইডেড বাই কত তাপমাত্রায় হয়েছে? এই 0 পানি, 0 বরফ থেকে 0 পানি কত তাপমাত্রায় হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এখানে 0 লিখলে কি হবে? না, এখানে কেলভিনে সবকিছু কিন্তু বসাতে হবে। সো 273। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 0.5, এল এফ কত ছিল জানো? এই যে 336,000 ডিভাইডেড বাই 273। ঠিক আছে, এইটা দেখো হিসাব করে কিসের কাছাকাছি আসে? 615.3 এর মতন নাকি আসে। ঠিক আছে, 615.2টা আছে, 615, এটা একটু পুরাটাই হাতে ক্যালকুলেশন করতে হবে। আসলে এই সময়টা পিএসটিইউতে ক্যালকুলেটর ছিল, তো এটা নিয়ে আসলে ওই সময় প্যারা হয় নাই, কিন্তু এখন আসলে তোমাকে ক্যালকুলেশন যাতে ইজি হয়, অপশনগুলো থাকে, সেভাবে করেই বলে দিবে, অসুবিধা নেই। ওকে, আমরা চলো এবার স্থির তড়িতের মধ্যে চলে যাই। বলতো আধানের কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব? এখানে আধানের কোয়ান্টায়ন অনুযায়ী কোন চার্জটা থাকা সম্ভব বলতো? আধানের কোয়ান্টায়ন অনুযায়ী কোন চার্জটা থাকা সম্ভব? গুড, আমরা জানি যে পরিমাণ আধানই থাকুক না কেন, কিউ সমান সমান কিন্তু হবে কত? এনই। এই এন এর যে মানটা, এইটা কিন্তু হতে হবে পূর্ণ সংখ্যা, এইটা হতে হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাইলে আমাদের এই যে এন সমান সমান কিউ ডিভাইডেড বাই ই, তো আমাদের এখান থেকে দেখো 9.4, প্রত্যেকটাই কিন্তু 10⁻⁻⁶। আমরা ইলেকট্রনের চার্জ জানি 1.6 × 10⁻⁻19। সো আমাদের এখানে এমন একটা কিউ বসাতে হবে যাতে করে কাটাকাটি করে একটা পূর্ণ সংখ্যা আসে।
কিন্তু বলো তো 9.4 ডিভাইডেড বাই 1.6 এইটা কি একটা পূর্ণ ইয়াতে আসবে? এটা কি পূর্ণ সংখ্যা হবে? হবে না। 6.2 ডিভাইডেড বাই 1.6 পূর্ণ সংখ্যা হবে না। 4.6 বাই 1.6 পূর্ণ সংখ্যা হবে না। 4.8 হলে হইতো। 3.2 যেটা এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে, 2 নির্দেশ করবে, তাই না? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি বি ইউনিটে অ্যাপ্লিকেশন করছি, বাট অ্যাডমিট কার্ড এ ইউনিটের আসছে, আবার এক্সাম টাইম জেনারেল দেওয়া, আবার এক্সাম টাইম এই ইউনিটের সাথে 3টায় দেওয়া, আমাকে হেল্প, কিছু বুঝতেছি না। আচ্ছা তুমি এটা কি জিএসটির কথা বলতেছো? জিএসটির কথা বললে ওদের দেখো কোনো হেল্পলাইন নাম্বার আছে কিনা, সেখানে একটু কন্ট্যাক্ট করো। মানে এটা তো হয়তো তোমার অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল হয়েছে কিনা সেটা একটা ব্যাপার হইতে পারে, আর একটা হচ্ছে হয়তো ওদেরই কোনো সফটওয়্যারের প্রবলেম হইতে পারে। তো আমার মনে হয় ইমিডিয়েটলি তুমি একটু অ্যাপ্লিকেশন সেন্টারে যোগাযোগ করো। কেইউ এর কথা বলতেছো? ঠিক আছে, কেইউতেই যোগাযোগ করো। যোগাযোগের তো অবশ্যই অপশন আছে। হ্যাঁ, অবশ্যই অপশন আছে, একটু যোগাযোগ করো। ঠিক আছে, ওকে। চলো পরেরটা দেখি কি বললো। দুইটা চার্জ Q1 এবং Q2 পরস্পরের থেকে আর দূরত্বে থাকলে ক্রিয়াশীল বল যদি F হয়, তাহলে উভয় চার্জকে দ্বিগুণ এবং দূরত্ব অর্ধেক করলে ক্রিয়াশীল বলের মান কত হবে? দেখো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি, F সমান সমান আমাদের যে কনস্ট্যান্টটা বসে C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমাদের বলছে Q1 এবং Q2 চার্জ পরস্পর থেকে আর দূরত্বে থাকলে, পরস্পর থেকে নাকি ওরা আর দূরত্বে আছে, ক্রিয়াশীল বল যদি F হয় তাহলে উভয় চার্জকে দ্বিগুণ এবং দূরত্ব অর্ধেক করলে। সো বলো তো, যদি উভয় চার্জকে দ্বিগুণ করি, এইটাকে আমি দ্বিগুণ করলাম, এইটাকেও আমি দ্বিগুণ করলাম, আর এই আরকে আমি করলাম অর্ধেক, তাহলে আসলে আমাদের এই যে যত গুণ, এগুলাকে একটু গুণ করে দেখো তো। 2 দুগুণে আসছে 4, আর নিচে যদি এটাকে অর্ধেক করা হয় তাহলে আসছে 1/4 স্কোয়ার, তাই না? 1/4 স্কোয়ার আসছে, 1/2 স্কোয়ার বা 4 আসছে। তাহলে এখানেও আসলো 4। বুঝছো এটা কিভাবে? আর স্কোয়ার তো 1/4, কারণ দূরত্ব কি করছি, দূরত্ব আমরা অর্ধেক করে ফেলছি। সো দূরত্ব অর্ধেক মানে r/2 হয়ে গেছে, এর উপর স্কোয়ার যেহেতু, তাহলে r²/4 হয়ে গেছে। নিচে যেহেতু 4 ছিল, এটা আবার উপরে 4 দিয়ে গুণ হয়ে গেছে, অর্থাৎ 16 গুণ হয়ে যাবে, তাই না? 16 গুণ হয়ে যাবে। ভেরি গুড। তাহলে ডি হচ্ছে এটার আনসার, ডি হচ্ছে এটার আনসার। ঠিক আছে, চলো পরের প্রবলেমে যাই। দুইটা চার্জ Q1 এবং Q2 একটা ভ্যাকুয়ামে ডি দূরত্বে স্থাপন করা হয়েছে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল হলো F। যদি তাদের চারপাশে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 4 বিশিষ্ট একটা মাধ্যম দ্বারা পরিবর্তন করা হয়, তবে নতুন বলের মান কত হবে? বলো তো, এটা নতুন বলের মান কত হবে? শরীফুল আগে অ্যান্সার দিছো, ডি। শোনো, এবিসিডি বললো না, এবিসিডি বললে না ওই যে ইয়া থাকে না, ওই আগের প্রশ্নের উত্তর দিচ্ছ নাকি এখনকারটা বলতেছো এটা বোঝা যায় না। অ্যান্সার দিও, তাহলে সুবিধা হবে। আচ্ছা 4F বলছো, ডি বলছো। দেখো তাহলে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবকের যে মান, ডাইইলেকট্রিক ধ্রুবকের যে মান সেইটা বলছে 4 বিশিষ্ট একটা মাধ্যম দ্বারা পরিবর্তন করা হয়। গণহারে সব উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছে, হাই হাই কেমনে কি দেখো। আমরা বলতো পরাবৈদ্যুতিক ধ্রুবক এর সূত্র কি ছিল, মানে এফ এর সূত্রটা কি ছিল? 1/4πε0k, তাই না? ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। বলতো এফ এর সাথে কে এর সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক না, যদি সবগুলা ফিক্সড জিনিস থাকে। এবং আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এটাই বলছে যে Q1 এবং Q2 ভ্যাকুয়ামে ডি দূরত্বে স্থাপন করা হয়েছে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। যদি তাদের চারপাশে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 4 বিশিষ্ট একটা মাধ্যম দ্বারা প্রবর্তন করা হয়, তবে নতুন বলের মান কত হবে? তাহলে এখান থেকে দেখো, যদি জাস্ট এইটার মান 4 গুণ হয়, যদি জাস্ট এইটার মান 4 গুণ হয়ে যায়, তাহলে F এর মানটা কি 4/1 হয়ে যাবে না? বলো তো, এটা কি বুঝতে পারছো সবাই? যেমন দেখো F2 ডিভাইডেড বাই F1 ইজ ইকুয়ালস টু কি হবে, K1 ডিভাইডেড বাই K2। তাহলে K2 যেটা, সেটা হচ্ছে আসলে 4 ইন্টু K1, কারণ আগে আমরা কি করছি, যদি তাদের চারপাশে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 4 বিশিষ্ট মাধ্যম দ্বারা পরিবর্তন করা হয়। সো শুরুতে মনে করলাম বাতাস ছিল, সো বাতাস যদি থাকে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক 1, আর পরবর্তীতে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকের আমরা একটা মাধ্যমকে বসাইছি। তাহলে F এর মান কত হচ্ছে? F2 এর মান F1/4 হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এই দাঁড়াও, সরি, এখানে তো আমাদের
এ 1/4, এটা একটা 2 হবে, একটা 4 হবে, তো সি দাগাই দিলাম। ঠিক আছে, F/4। আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা কি বলছে দেখো, এত চার্জযুক্ত একটা বস্তু এত ভোল্ট পার মিটার মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে, বস্তুটার ভর কত হবে? তাহলে দেখো, যেহেতু এটা ঝুলন্ত অবস্থায় আছে, একটা নির্দিষ্ট চার্জ, তো মনে করলাম এই চার্জের ভর হচ্ছে এম। পৃথিবী তাহলে এটাকে নিচের দিকে আকর্ষণ করার কথা, কিন্তু এইটা ঝুলন্ত অবস্থায় আছে, ফিক্সড অবস্থায় আছে। তার মানে এটা যে ইলেকট্রিক ফিল্ডে আছে সেই ইলেকট্রিক ফিল্ডে থাকার কারণে তার উপরের দিকে একটা ইলেকট্রোস্ট্যাটিক বল কিন্তু কাজ করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা সমান সমান হচ্ছে mg। আচ্ছা বলো তো, যেহেতু একটা তড়িৎ ক্ষেত্রের মান আমাদেরকে বলে দিয়েছে 4.9 × 10⁴, তাহলে বলো তো এই যে এফ, এই এফ সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন এফ সমান সমান ইডি, মনে আছে এটা, সরি ভি সমান সমান ইডি, এরকম একটা ফর্মুলা ছিল, তাই না? ভি সমান সমান ইডি, এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা পেয়েছিলাম। এবং এফ এর সাথে ই এর সম্পর্ক কি? কিউ ইন্টু ই ছিল না, মনে আছে? কারণ প্রাবল্য হচ্ছে 1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল, তাহলে স্মল কিউ কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বলের মান কত হবে? স্মল কিউ ইন্টু ই, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের যেহেতু চার্জের মান দেওয়া আছে, ই এর মানও দেওয়া আছে, এম এর মানটাই বের করতে হবে। তাহলে এম সমান সমান হচ্ছে কিউ ইন্টু ই ডিভাইডেড বাই জি। ভেরি গুড। তাহলে ভাইয়া কিউ এর মান কত ছিল? 40 ইন্টু 10⁻⁻20 ইন্টু 4.9 ইন্টু 10⁻4 ডিভাইডেড বাই 9.8। তাহলে এখান থেকে কাটাকাটি করো, এটা আসছে 2, এটা আসছে 20, তাহলে আসছে 20 ইন্টু 10⁻⁻16 এত কেজি। ঠিক আছে, 20 ইন্টু 10⁻⁻16, সো এ হচ্ছে এটার আনসার। কি কারেক্ট? ভেরি গুড, ভেরি গুড। ফাহিম, শরীফুল, রুদ্র, নাহিয়ান, সন্তোষ, অপূর্ব, আশিকুল, রিঙ্কু, বরকতুল্লাহ, নবিতা, ভেরি গুড। কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি বরাবর প্রতি সমভাবে সাজানো হলো, বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে? বলো তো, বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে বের করতে বলেছে আমাদেরকে। বললো কিউ মানের চার্জ আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি বরাবর প্রতি সমভাবে সাজানো আছে, প্রতি সম মানে কি একটা থেকে একটা সমান সমান দূরত্বে অবস্থান করছে। তাহলে সমান সমান দূরত্বে যদি অবস্থান করে, মনে করো আমরা দেখলাম এইখানে একটা চার্জ আছে, 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 এইখানে একটা চার্জ আছে। সো বলো তো, যদি একদম প্রতিসমভাবে থাকে, ভেরি গুড, ধরে ফেলছো আগে, যদি প্রতিসমভাবে থাকে তাহলে বলো তো এইখানে আমাদের যে প্রাবল্য, মনে করো এটা হচ্ছে আমাদের এখানে একটা প্লাস চার্জ রাখছে আর এটা সবাই মাইনাস, তাহলে কি করবে? এইদিকে যে বলে আকর্ষণ করবে, কারণ দূরত্ব সেম, চার্জের মানগুলা সেম, দূরত্ব সেম, চার্জের মানগুলা সেম, দূরত্ব সেম, চার্জের মানগুলা সেম। সো আমরা তো জানি যে যদি সমান সমান বল এদের মধ্যবর্তী কোণগুলা পরস্পর সমান হয় তাহলে এটা একটা ব্যালেন্সড ফোর্স তৈরি করে, তাই না? সো তাহলে আমাদের এখানে কিন্তু নেট ফোর্স কত হয়ে যাবে? নেট ফোর্স হয়ে যাবে 0। পারফেক্ট। চলো পরের প্রবলেমে যাই। বলতো সুষম গোলাকার খোলকের ভিতরে অবস্থিত সকল বিন্দুতে কোনটা শূন্য হয়? সুষম গোলাকার খোলকের ভিতরে অবস্থিত সকল বিন্দুতে কি শূন্য হয় বলতো? এই যে রুদ্র, এই জায়গাতেই ভুল করে ফেলবা। রুদ্র, অপূর্ব, বিভব শূন্য হয় বলছো না, বিভব শূন্য হয় না। সুষম গোলাকার খোলকের ভিতরে অবস্থিত সকল বিন্দুতে প্রাবল্য হয় শূন্য। দেখো আমাদের বিভব কি ছিল? অসীম থেকে এই পয়েন্টে আনতে যে কাজ করতে হয়, কিন্তু ভিতরে যেহেতু প্রাবল্য শূন্য থাকে, ভিতরে নিয়ে আসার জন্য অ্যাডিশনাল আর কোনো কাজ আমাদেরকে করতে হয় না। সো এই কারণে যখন আমরা অসীম থেকে এই গোলকের ভিতরে কোনো একটা পয়েন্টে আনবো, এই সারফেস পর্যন্ত আনতে কিন্তু আমাদের একটা কষ্ট করতে হবে, একটা কাজ করা লাগবে, কিন্তু ভিতরে আনতে অ্যাডিশনাল কোনো কাজ করতে হবে না। সো ভিতরের প্রত্যেকটা পয়েন্টের বিভব সারফেসের বিভবের সমান,
কেন? কারণ ভিতরে আমাদের কোনো প্রাবল্য থাকে না। সো প্রাবল্য কিন্তু শূন্য। প্রাবল্য কি হয়? প্রাবল্য কিন্তু শূন্য হয়। ঠিক আছে, প্রাবল্য শূন্য হয়। গুড। চলো পরের প্রবলেমটা দেখি কয়জন পারো। তড়িৎ বিভব এখানে এক্স দূরত্ব নির্দেশ করে। এক্স এর মান 1 হলে তড়িৎ ক্ষেত্রের মান কত নির্ণয় করো। মনে আছে সূত্রটা? এই যে ই সমান সমান ছিল মাইনাস ডিডিএক্স অফ ভি। তাহলে আমাদের এখান থেকে ভি এর যে ভ্যালু, এটা 0 তো 1 হয়ে গেছে, তাহলে মাইনাস আমরা লিখতে পারি 10x মাইনাস 9 প্লাস 5 dx। তাহলে এখান থেকে এই দুইটা তো কনস্ট্যান্ট, বাদ হয়ে গেল। এখান থেকে থাকবে শুধু মাইনাস 10। সো এক্স এর মান যদি 1 একক হয় তাহলেও এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, বুঝতেই পারছো। সো এখানে আমাদের প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু এইটার মান কি হবে? মাইনাস 10 ভোল্ট পার মিটারে কিন্তু হবে। বুঝেছো? মাইনাস 10 ভোল্ট পার মিটারই হবে। যদি আমরা দেখতাম এটা স্কোয়ারের একটা ফর্মুলা আছে, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কিন্তু এক্সট্রা ভ্যানিশ হয়ে যেত না, এক্সট্রা থাকতো। সো যদি এক্সট্রা থেকে যেত, এই ই এর সমীকরণের মধ্যে যদি এক্সট্রা থাকতো, তাহলে কিন্তু অবস্থানের সাথে সাথে ই এর একটা পরিবর্তন আমরা দেখতাম। কিন্তু যেহেতু এখানে কোনো এক্স এর ভ্যালু নাই, তার মানে এক্স এর মান যাই হোক না কেন, ই এর মান কিন্তু মাইনাস 10 সব জায়গাতেই হবে। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রেখো। মাইনাস 15 বলছো কেন? হাই হাই, মাইনাস 15 বলছো কেন? এটা তো -10। ডান। ঠিক আছে, চলো পরের প্রবলেমটা দেখি। 1000 ভোল্ট বিভব পার্থক্য সহ দুইটা তামার পাত পরস্পর সমান্তরালে 10 মিটার দূরত্বে অবস্থিত। পাতদ্বয়ের মাঝখানে এত কুলম্ব চার্জের এম ভরের একটা বস্তুর উপরে প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত নির্ণয় করো। খুব সুন্দর প্রশ্ন। দেখো আমাদের একটা ভি দেওয়া আছে, আমাদের একটা ডি দেওয়া আছে, যে দুইটা পাত, এই দুইটা পাতের মধ্যে বিভবের পার্থক্য আমি জানি এবং তাদের মধ্যে দূরত্ব কত এটাও জানি। সো আমরা ডেল্টা ভি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ই ইন্টু ডি লিখতে পারি। এই যে কাজ সমান সমান বল ইন্টু সরণ। তাহলে এখান থেকে আমরা কিন্তু যে কি বলছে না, প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত, আগে দেখি বিদ্যুৎ ক্ষেত্র কত হবে। বিদ্যুৎ ক্ষেত্র কত হবে? সো ই সমান সমান হচ্ছে 1000 ডিভাইডেড বাই 10 সমান সমান কত হচ্ছে? 100 নিউটন পার কুলম্ব। এখন আমাদের বলছে যে এই চার্জের উপরে, আমাদের এম ভর বিশিষ্ট এই চার্জের উপরে প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত নির্ণয় করো। সো বৈদ্যুতিক বলের মান কত হবে? কিউ ইন্টু ই হবে। কিউ এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -10, ই এর মান হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আসে 10 টু দি পাওয়ার -8 নিউটন। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -8 নিউটন। এই -15, তারাও তো কি ভুল করলাম? হাই হাই, তারাও তো আমি যোগ বিয়োগে ভুল করছি কোনো? এটা তো এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1 না? এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1। সো ভি দেওয়া আছে, আমাদের বলছে তড়িৎ ক্ষেত্রের মান কত বের করতে। হাই হাই, নাহিয়ান, -10ই তো হবে। ঠিকই তো আছে, বুঝছো? ঠিক আছে, এটা খেয়াল রেখো। আমাদের দেখো, এটা তো 5x আছে, এটা x টু দি পাওয়ার 0। সো x টু দি পাওয়ার 0 এটা তোমাকে একটু ধান্দা লাগানোর জন্য দেয়া হয়েছে, কিন্তু x টু দি পাওয়ার 0 মানে কত? 1। তো এটা থাকাও যা, না থাকাও তাই। এই 5 আর 9 যোগ বিয়োগ করে হয়ে যাবে -4। তাহলে 10x -4, এটাকে তুমি একবার ডিফারেন্সিয়েট করো তো। এটাকে একবার ডিফারেন্সিয়েট করো তো, করলে কত হবে? শুধু 10 থাকবে না? এই যে, ও আচ্ছা, এটা হ্যাঁ, এখানে একবার ডিফারেন্সিয়েট করলে 10 থাকবে। সো এই ডিভি বাই ডিএক্স এর সামনে একটা মাইনাস ছিল, সেই কারণে কিন্তু মাইনাস চলে আসবে। সো তাহলে -10। ঠিক আছে, গুড। ওকে, চলো পরেরটা তো দেখলাম যে আমরা এফ ই সমান কত এইটা দেখে ফেলেছি। ওকে, গুড। তাইলে আমরা এখান থেকে দেখো 10 টু দি পাওয়ার -8 নিউটন, কিন্তু বলছে ডাইনে কনভার্ট করতে। সো ডাইনে কনভার্ট করতে হলে আমরা জানি 1 নিউটন সমান সমান কিন্তু 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন সমান সমান কিন্তু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এখান থেকে এত নিউটন আছে, তাহলে 10 টু দি পাওয়ার -8 এর সাথে 10 টু দি পাওয়ার 5 ডাইন গুণ করলে কত হবে? 10 টু দি পাওয়ার -3 ডাইন। তাহলে ওই 0.001 ডাইন। খ হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, গুড। দেখো একটা বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দুতে যথাক্রমে 5 কুলম্ব, 10 কুলম্ব, -20 কুলম্ব আধান স্থাপিত আছে।
চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রটির কেন্দ্রে তড়িৎ বিভব 0 হবে? এই শর্টকাটটা কি মনে আছে সবার? যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে দেখো এই যে কেন্দ্রের কথা বলছে না, বর্গক্ষেত্রটার কেন্দ্র। সো এখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এর দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে এরও দূরত্ব তাই, শীর্ষ থেকে এরও দূরত্ব তাই, শীর্ষ থেকে এরও দূরত্ব কিন্তু সেম। সো প্রত্যেকটা কর্নার থেকে কিন্তু এই সেন্টারে সেম দূরত্বে আছে সবাই। এটা হচ্ছে 5 কুলম্ব, এটা হচ্ছে 10 কুলম্ব, এখানে আছে ধরো -20 কুলম্ব। তাহলে এখানে কত চার্জ বসলে এখানে 0 হবে? সো এখানে আমরা কিন্তু যখন হিসাব করি তখন কিন্তু জাস্ট নেট চার্জের যোগফল যেন 0 হয় এটাই দেখি, কারণ প্রত্যেকটা থেকে দূরত্ব কিন্তু সেম। সো দূরত্ব যেহেতু সেম, তাহলে আমাদের মেইন ফর্মুলা কি ছিল? CQ/R। তো আমাদের টোটাল আর এর মান তো সবার জন্য একই রকম, তাই Q1 Q2 Q3 Q4 এই চারটার যোগফল হইতে হবে 0। তাহলে এটা কত হবে? 5 আর 10 হচ্ছে 15, আর এটা হলো -20 করে ফেলার কারণে হয়ে গেল -5। তাহলে এখানে যদি আমরা +5 বসাই তাইলেই কিন্তু নেট চার্জের যোগফল কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাই এখানে হবে +5। ঠিক আছে, +5 হবে এটার উত্তর। চলো পরেরটাতে যাই। 12 কুলম্ব চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে আনতে কত কাজ করা হবে যদি বিভব পার্থক্য 500 ভোল্ট হয়? দেখো আমরা জানি 500 ভোল্ট বিভব পার্থক্য, এটার মানে হচ্ছে 1 কুলম্ব চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে কাজ করতে হয় 500 জুল। তাহলে যদি আমাদের 12 কুলম্ব চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় তাহলে কাজের পরিমাণ কত হবে? Q × V। তাহলে ভাইয়া Q এর ভ্যালু হচ্ছে 12 এবং V এর মান হচ্ছে 500, 5 12 60, 6000 জুল। তাহলে এটা হলো 6000 জুল হবে। এখন বলো তো 1 জুল সমান কত? 10⁷ আর্গ না? তাহলে 6000 × 10⁷ আর্গ। সো তাহলে কত হচ্ছে? 6 × 10⁻10 ERG। ঠিক আছে, গুড। পরের প্রবলেম এই দেখো, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য +x অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান E = cx² হয়, যেখানে c ধ্রুবক, তবে তড়িৎ বিভব কত হবে? তাহলে দেখো V আর E এর মধ্যে রিলেশন কি দেখতেই পাচ্ছ, একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে কিন্তু ওই যে V = E × D এই সূত্র দিলে হবে না, কারণ এটা তো একটা পরিবর্তনশীল বল। এটা কি একটা পরিবর্তনশীল বল? তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃত কাজ বের করার সূত্র যেমন ছিল ঠিক এখানে তেমন সূত্র। V = -EDX, -EDX। তাহলে এখান থেকে E এর মান হচ্ছে ভাইয়া cx² dx। তাহলে কত হবে? c তো ধ্রুবক বলেই দিছে, -c। তাহলে এখানে থাকবে x³ / 3। ঠিক আছে, x³ / 3। ওকে ওকে, তাহলে বিভব হচ্ছে -cx³ / 3। c হচ্ছে আমাদের এটার আনসার। গেল, পরেরটাতে যাচ্ছি। একটা স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাতধারকের ধারকত্ব তার উপর প্রযুক্ত বিদ্যুৎ বিভবের সাথে কিভাবে সম্পর্কিত? দেখো একটা স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাতধারকের ধারকত্ব, সমান্তরাল পাতধারকের ধারকত্ব তার উপর প্রযুক্ত বিদ্যুৎ বিভবের সাথে কিভাবে সমানুপাতিক? বলো বলো, এটার উত্তর দাও, এইটার উত্তর দাও তো দেখি। ওকে, বি বলছো। আচ্ছা, তোমাদেরকে যদি এই প্রশ্ন করা হয় V = IR, বলো তো আর এর সাথে V এর সম্পর্ক কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বলো তো আর এর সাথে V এর সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বলো তো। সমানুপাতিক। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? যে ভাই তার মানে V বাড়লে আর বাড়বে। একটা তারের রোধ, দুই পাশে যত বিভব বাড়ায় দিবা তত তার রোধ বাড়তে থাকবে, এটা কোনো কথা? এই কি বলে, এই একটা রোধ, এই রোধটা তো কনস্ট্যান্ট মান। তো আমাদের এই দুইটা প্রান্তে আমি বিভবের মান যত বেশি বাড়াবো তত তড়িৎ প্রবাহ বাড়বে।
কিন্তু আর এর মানের কি কোনো পরিবর্তন হবে? আর এর মানটা ডিপেন্ড করে কার উপরে? যেমন এটা যদি একটা পরিবাহী তার হয়, এটা যদি একটা পরিবাহী তার হয়, পরিবাহী তারের রোধটা ডিপেন্ড করে আপেক্ষিক রোধের উপরে, তারের দৈর্ঘ্যের উপরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে, তাই না? আর এর মানটা ডিপেন্ড করে আপেক্ষিক রোধ এল এবং এ এদের উপরে নির্ভর করে। সো এইটা তো আসলে এই রোধ যেটা, সেই রোধের মানটা ফিক্সড, ভি বাড়লে আই বাড়বে, ভি কমলে আই কমবে, এইটা হলো সম্পর্ক। ওহমের সূত্রে কি ছিল? ভি ইজ প্রপোর্শনাল টু আই। এখান থেকেই তো পরে আর এর উৎপত্তি হয়েছিল কনস্ট্যান্ট হিসেবে, সমানুপাতিক ধ্রুবক হিসেবে। এটা তো একটা ধ্রুবক ছিল এই সূত্রের মধ্যে, ঠিক না? ঠিক একইভাবে আমরা যখন ওই যে সমান্তরাল পাতধারকের কথা বলছি, সি সমান সমান কিউ বাই ভি, এই সূত্রটা হচ্ছে আমাদের এই যে এই ভি ইজ ইকলস টু আই আর এর মতন, বা আর ইজ ইকলস টু ভি বাই আর এর মতন, ঠিক আছে? সি ইজ ইকলস টু কিউ বাই ভি, এখানে কিন্তু ভি এর সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এরকম কোনো কাহিনী এখানে হবে না। সি সমান সমান সমান্তরাল পাতধারকের ধারকত্ব কার উপর নির্ভর করে? তার গঠনের উপর নির্ভর করে, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। যেমনটা রোধের মান কার উপর নির্ভর করে? পরিবাহী তারের রোধ কার উপর নির্ভর করে? রোধের গঠনের উপরে ডিপেন্ড করে। ঠিক একইভাবে এখানেও কিন্তু আমাদের ধারকের যে ধারকত্ব সেটা তার গঠনের উপর নির্ভর করে, যে সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী দূরত্ব কত, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এইগুলার উপরে কিন্তু ডিপেন্ড করবে। বুঝেছো? ওকে, সো এটা খেয়াল রেখো। তার মানে এখানে কোনোটাই নয় হবে উত্তর, কোনোটাই নয়। দেখছো, এই জাহাঙ্গীরনগরে ভালো একটা প্রশ্ন দিছিল কিন্তু এটা। পরের প্রশ্নে যাচ্ছি। একটা অন্তরিত পরিবাহীতে 10 কুলম্ব চার্জ প্রদান করা এর বিভব হলো 2 ভোল্ট। পরিবাহীর ধারকত্ব কত হবে? এই যে এখান থেকে হিসাব করতে পারবা, সি সমান সমান কিউ বাই ভি। তাহলে ভাইয়া কিউ এর মান হচ্ছে 10, ভি এর মান 2 সমান সমান 5 কুলম্ব। তাহলে এটা হচ্ছে কি বললাম, সরি, 5 ফ্যারাড, 5 ফ্যারাড এ হচ্ছে এটার আনসার। ঠিক আছে, সন্তোষ রয়। পরের প্রশ্ন, একটা ক্যাপাসিটরের ধারকত্ব 6 পিকোফ্যারাড। ধাতব প্লেটের মধ্যে একটা গ্লাস ডাইইলেকট্রিক স্থাপনের ফলে নতুন ধারকত্ব কত হবে? বলো তো ভাইয়া, সি সমান সমান কি ছিল? ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো আমাদের একটা 6 পিকোফ্যারাড ছিল, বললো ধাতব প্লেটের মধ্যে একটা গ্লাস ডাইইলেকট্রিক স্থাপনের ফলে নতুন ধারকত্ব কত হবে? সো আমাদের কিন্তু নতুন যেই সি প্রাইমটা হবে তার যে পরাবৈদ্যুতিক মাধ্যম সেটা কিন্তু কে ইন্টু এপসাইলন নট, তার যে মাধ্যমের ভেদনযোগ্যতা সেটা কিন্তু হবে কে ইন্টু এপসাইলন নট ইন্টু এ ডিভাইডেড বাই ডি। অর্থাৎ বাকি সব কিছু কিন্তু দেখো আমাদের আগের সি এর মতনই। তাহলে সি প্রাইম সমান সমান হবে কতটুকু ইয়া দেওয়া হয়েছিল? 5.2 দেওয়া হয়েছিল। তাহলে নতুন যে ধারকত্ব হবে সেটা হচ্ছে 5.2 ইন্টু 6, 5 6 30, 6 দুগুণে 12, তাহলে 31.2, এই যে 31.2। ঠিক আছে, গুড। পরেরটা যাচ্ছি। নিচের কোনটা ধারকের শক্তির সমীকরণ নয়? বলতো ধারকের শক্তি সমীকরণ কি ছিল? 3টা ফর্মুলা আমরা দেখছিলাম। দেখো, মেইনলি তো জানি কিউ সমান সমান সিভি ছিল, এটা তো মেইন ফর্মুলা। আর শক্তির যে ফর্মুলা ছিল সেটা কি ছিল? হাফ সিভি স্কোয়ার অথবা কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c অথবা হাফ ইন্টু কিউভি, তাই না? হাফ ইন্টু কিউভি। সো আমরা এখান থেকে সূত্রগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখো কিউ স্কোয়ার বাই 2c, এটা তো সমীকরণ আছে। কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c স্কোয়ার, এইটা তো না, এইটা ভুল, এইটা সমীকরণ নয়, বি তাহলে আনসার। ভেরি গুড। পরেরটাতে যাও। একটা ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য ভি, ধারকের সঞ্চিত শক্তি ইউ, ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3 ভোল্ট করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত গুণ হবে? তাহলে দেখো, আমরা তার সঞ্চিত শক্তি ডাব্লিউ সমান সমান হাফ সিভি স্কোয়ার জানি, তাই না? সো ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য ভি, সঞ্চিত শক্তি তখন ইউ হয়। আচ্ছা, ভি বিভব পার্থক্য থাকলে সঞ্চিত শক্তি ইউ হয়। বিভব পার্থক্য বৃদ্ধি করে যদি 3v করা হয় তাহলে শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? তাহলে বলো তো, এটা যদি 3v করো তুমি তাহলে কত হচ্ছে? 3 3 9 ইন্টু হাফ সিভি স্কোয়ার, অর্থাৎ 9u হচ্ছে। তাহলে বৃদ্ধি পেয়ে হয়ে যাবে হচ্ছে 9u। যদি বলতো যে কতটুকু বৃদ্ধি পাবে তাহলে হতো 8u। ঠিক আছে, ওকে। পরেরটা দেখো, 3টা ধারকের ধারকত্ব
যথাক্রমে 2, 3 এবং 4 পিকোফ্যারাড এদেরকে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো। দুই ক্ষেত্রে তুল্য ধারকের তুলনা করো। সো আমাদেরকে মূলত তুলনা যেহেতু করতে বলছে এবং দেখো ইস্টু দেওয়া আছে, তার মানে আমাদের সিরিজ এবং প্যারালাল, যেহেতু সিরিজের কথা আগে বলছে, শ্রেণীতে এবং পরে সমান্তরাল সমবায় সংযুক্ত করা হলে দুই ক্ষেত্রে তুল্য ধারকের তুলনা করতে বলছে। তাহলে দেখো সিরিজের সমবায়ের ক্ষেত্রে সূত্র কি ছিল? 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 টু দি পাওয়ার -1। এখান থেকে হিসাব করলে ভাইয়া কি আসে আমাদের? 3 4 12, 6 4 3 টু দি পাওয়ার -1, তাহলে 12/13 এটা হচ্ছে আমাদের সিএস। এবং সিপি কত হবে? 2 + 3 + 4, তাহলে এটা হচ্ছে 9 আসে। তাহলে আমরা যদি সিএস ইস টু সিপি করি তাহলে 12/13 তাহলে এখান থেকে হিসাব করলে কত আসে দেখো? 12/13 × 9, তাহলে 12/13 × 9, তাহলে 13 × 4 করলে তোমার হচ্ছে কত আসে? 12/13 ডিভাইডেড বাই 9, 4:39। কাটাকাটি যদি করো 4:39। ঠিক আছে, দেখো এই যে 12/13, এটার মানে কি 12/13/9, তাই না? তো তাহলে এটাকে কি লেখা যায়? 12/13 × 9, 3 4 12, 3 3 9, 3 13 39, 4/39। তাহলে ভাইয়া 4/39 কোনটা? এ। ঠিক আছে না, 13/12 হবে না, কারণ এই যে এখানে ইনভার্স আছে। তো মেইন ফর্মুলাটা দেখো, তুল্যরোধের সূত্র, তুল্য ধারকত্বের সূত্র কি ছিল? 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3, ওটা ছিল। পরে তো উল্টায় যাবে, বুঝতে পারছো? ওকে, 4 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাডের দুটি ধারক শ্রেণীতে সংযুক্ত। এই সমবায়কে 900 ভোল্ট বিভব পার্থক্যের একটা উৎসের সাথে সংযুক্ত করলে সঞ্চিত শক্তি কত হবে? তাহলে দেখো ভাইয়া, শ্রেণীতে যেহেতু সংযুক্ত, তাহলে তুল্য ধারকত্ব কত? সি ইকুইভ্যালেন্ট এটা সমান সমান হচ্ছে 4 × 5 ডিভাইডেড বাই 4 + 5। এটা মনে আছে শর্টকাটটা? এই যে সি ইকুইভ্যালেন্ট সমান কি ছিল? 1/4 প্লাস 1/5 টু দি পাওয়ার -1 ছিল। সো আমরা নিচে কি করতাম? 4 গুণ 5 গুণ, আর উপরে হচ্ছে 4 + 5। সো এটাকে ইনভার্স করলেই কিন্তু এটা আসে। তাহলে এটা হলো সি ইকুইভ্যালেন্ট। এখন বলো সমবায়কে 900 ভোল্ট বিভব পার্থক্যের একটা উৎসের সাথে সংযুক্ত করলে সঞ্চিত শক্তি কত হবে? তা সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আসে হাফ ইন্টু 4 5 20/9, 20/9 ইন্টু 900 স্কোয়ার। তাহলে কত আসে দেখো? এটা আসে 10। এখান থেকে যদি হিসাব করো, হাফ ইন্টু 20 ডিভাইডেড বাই 9 ইন্টু 9 9 81 ইন্টু 10 স্কোয়ার ছিল, 10⁴ হয়ে গেল। 9 9 হয়ে গেল, 10 হয়ে গেল, তাহলে কত আসে? 40 আর 360 মতন কিছু একটা, এই 360 মতন কিছু সংযুক্ত করলে সঞ্চিত শক্তি কত হবে? কোথায় ক্যালকুলেশন মিস্টেক করলাম? যোগ বিয়োগ কি ভুল করছি কোনো? আরেকবার দেখি তো। 20/9 এটা ঠিক আছে, 4 5 20, 4 আর 5 যোগ করলে 9, তাহলে এখান থেকে কত আসে? হাফ সিভি স্কোয়ার। দেখি তো আসে কত? হাফ ইন্টু 20/9 ইন্টু 9 ইন্টু 10 স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, কিন্তু এটা তাহলে 9 9 81, আর এটা হলো 10⁴। একটা 9 একটা 9 কাটাকাটি হয়ে গেল, আর এখানে আছে এইটা হলো তোমার 10, তাহলে কি থাকে? ও তাই তো, 9 × 10⁵, 9 × 10⁵, এরকম আসতেছে। তো সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? গুড। এখন দেখো, এটা কিন্তু মাইক্রোফ্যারাড দেওয়া আছে। তাহলে ভাইয়া মাইক্রোফ্যারাড দেওয়া থাকলে 10⁻⁶, এই যে 6 সি ইকুইভ্যালেন্ট যেটা ছিল, এগুলো কিন্তু দেখো সব মাইক্রোফ্যারাডে আছে। তাই মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে কনভার্ট করতে হবে। তাহলে 10⁻⁶ হলে 0.9 আসতেছে, 0.9। তাহলে এ হচ্ছে এটার আনসার। থ্যাংক ইউ, গুড। ওকে, তারপর দেখো তো এটা কার সূত্র? এটা কার সূত্র? গাউসের সূত্র। ঠিক আছে, গুড। এইবার দেখো
চলতরিতের প্রশ্ন। কিউ আধান বিশিষ্ট একটা গোলককে একটি অপরিবাহী সুতার সাহায্যে এক প্রান্ত বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? তাহলে কাহিনী কি হয়েছে দেখো, যে কিউ পরিমাণ আধান ছিল, আধান বিশিষ্ট একটা গোলককে, এটা মনে করো একটা গোলক যার আধান হচ্ছে কিউ, অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে, এটা অপরিবাহী একটা সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে এটাকে ঘোরানো হচ্ছিল। ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? আমরা জানি বিদ্যুৎ উৎপন্ন বিদ্যুৎ তড়িৎ প্রবাহ এটা সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি। তাইলে বলো তো, যখন এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে তার পর্যায়কাল হলো ক্যাপিটাল টি। তাহলে যদি আমাদের এটা কিউ পরিমাণ চার্জ নিয়ে ঘুরে, তাহলে এক পর্যায়কাল পরিমাণ সময় পর পর কিন্তু এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে চার্জটা অতিবাহিত হবে। তাহলে এখানে কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল টি হবে। ক্যাপিটাল টি মানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে আসে কিউ ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। কথা কি বোঝা গেছে? দেখো আমরা তড়িৎ প্রবাহ কিভাবে মাপতাম, ধরো এটা একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আমাদের টি সময় যদি কিউ পরিমাণ চার্জ অতিবাহিত হয়, তাহলে একক সময় যতটুকু চার্জ যায় সেটাকে কিন্তু আমরা বলতাম তড়িৎ প্রবাহ আই। তাহলে এখানেও এই কিউ পরিমাণ চার্জ কিন্তু এই বৃত্তাকার পথে ঘুরছে। কত স্পিডে ঘুরছে বলছে? ওমেগা স্পিডে ঘুরছে। তার মানে এক পর্যায়কাল পরিমাণ মুহূর্তে কিন্তু কিউ পরিমাণ চার্জ এখান থেকে অতিবাহিত হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে এই যে ক্যাপিটাল টি যেটা, সে ক্যাপিটাল টি সমান সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। এখান থেকে আসলো কিউ ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। একজন বলছো ভাইয়া গত দিনের মতো অধ্যায়গুলো শুরুতে সূত্রগুলো ঝালাই করলে সুবিধা হতো, এইটা করলে বরং আরও বিপদ। দেখো আমি যেটা বললাম যে আমাদের মেইন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর মধ্যে কিন্তু অলরেডি যেভাবে করে প্রথমে আগে বেসিক কভার করা হয়েছে সেইগুলা আগে দেখো। যদি আবার এখানে লিখি তখন তুমি কনফিউজড হয়ে যাবা, ভাই ওইটা আগে দেখবো নাকি এইটা আগে দেখবো। সো ওইটা হলো মেইন লেকচার। ওইখানে আমরা যেভাবে করে লেকচারগুলো দিছি, যেভাবে আগে থিওরি পড়ানো হয়েছে, সূত্রগুলো দেখানো হয়েছে, ওইটা আগে ফলো করবা। সো রিভাইজ করার জন্য ওইটা ফলো করবা, এটা রিভিশনের জন্য না, এটা জাস্ট প্র্যাকটিস। যে আমাদের সামনে পরীক্ষা আছে, কয়েকটা প্রবলেম আমরা একটু ঝালাই করে নিচ্ছি যে ভাই প্রবলেমগুলো কী কী ছিল, সূত্রগুলো আরেকবার একটু মাথার মধ্যে নিয়ে আসতেছি, দ্যাটস ইট। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, দেখো তারপরে আসো কি বলছে। একটা তড়িৎ কোষের বিদ্যুৎ চালক বল বা তড়িৎ চালক বল যেটা, সেটা হচ্ছে 1.4 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2 ওহম। ইহার প্রান্তদ্বয় 2.6 ওহম রোধের একটা তার যুক্ত করলে কোষটির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? করো তো দেখি, এটা করো তো দেখি। একটা তড়িৎ কোষের বিদ্যুৎ চালক বল, তার মানে কি, এটা হলো ই দেওয়া আছে কিন্তু, এবং অভ্যন্তরীণ রোধ সেটা হলো স্মল আর দেওয়া আছে। ইহার প্রান্তদ্বয় 2.6 ওহম রোধের একটা তার যুক্ত করলে কোষটির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে বের করতে বলেছে। তাহলে খেয়াল করো, এইখানে কিন্তু আমাদের একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির সাথে আবার একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ রোধ আছে, আর এখানে একটা বহিস্থ রোধ আছে। সো আমাদেরকে বলে দিচ্ছে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 0.2 ওহম। এটার মধ্যে যে তড়িৎ চালক বল আছে বা ই যেটা আছে, সেই ই এর মান হচ্ছে 1.4 ভোল্ট। 1.4 ভোল্ট। দেখো আমরা ই সমান সমান কি জানি, আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর। তার মানে কি, যে এখান থেকে যে তড়িৎ প্রবাহটা যাবে, এখানে টোটাল যে তড়িৎ চালক শক্তিটা আছে সেটা কিন্তু যখন এই রোধের মধ্যে দিয়ে অতিক্রম করবে তখন তার ভোল্টেজ ড্রপ হবে আই ইন্টু ক্যাপিটাল আর, এবং এখানে তার ভোল্টেজ ড্রপ হবে কতটুকু, আই ইন্টু স্মল আর। ঠিক আছে? তাহলে টোটাল দুইটা বিভবের পতন যোগ করলেই কিন্তু আমরা টোটাল তড়িৎচালক বল কত সেটা পাবো। তাহলে দেখো আমাদেরকে বলছে কোষের প্রান্তীয় বিভব কত সেইটার মান বের করতে। সো প্রান্তীয় বিভব বের করব, কিন্তু আমি যদি আই না জানি তাহলে বের করতে পারবো না। সো আমরা এখান থেকে আই এর ভ্যালুটা বের করে ফেলতে পারি ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। দেখো ই এর মান কত ছিল, ই এর মান হচ্ছে 1.4, ক্যাপিটাল আর যেটা সেটা হচ্ছে 2.6, আর অভ্যন্তরীণ রোধ যেটা সেটা হচ্ছে 0.2। তাহলে কত আসে, 1.4 বাই 2.8, এটা আসে হাফ অ্যাম্পিয়ার। তার মানে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। এখন বললো যুক্ত করলে কোষটির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে। তো দেখো প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে। সো আমাদের
এই দুইটা পয়েন্টের মধ্যে মানে প্রান্তীয় বিভব পার্থক্য আসলে কতটুকু? প্রান্তীয় বিভব পার্থক্য কিন্তু এই যে এইটা, কারণ এইটুকু বিভব পার্থক্য কিন্তু কোষের ভিতরে ড্রপ হয়ে গেছে, এইটা হচ্ছে প্রান্তীয় বিভব পার্থক্য। তাহলে আই ইন্টু ক্যাপিটাল আর এটা সমান সমান কত? আই এর মান হচ্ছে হাফ, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 2.6, তাহলে এখান থেকে আসে 1.3 ভোল্ট। ভেরি গুড, থ্যাংক ইউ। পরেরটাতে যাচ্ছি। দেখো, একটা 40 ওয়াট একটা 60 ওয়াটের বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? বলো তো। একজন বলছো টাইম নষ্ট হবে, এক্স্যাক্টলি। সো আমরা তো যেগুলো রিভাইজ করার সেগুলো তো আসলে করেই আসছি, সো আবার যদি ওইগুলো দেখা হয় শুধু শুধু টাইম নষ্ট, ওর থেকে আমরা সরাসরি প্র্যাকটিসের মধ্যে আগালাম আর কি। সো দেখো, এইখানে ভাইয়া আমাদের একটা 40 ওয়াট এবং একটা 60 ওয়াট বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটা বেশি উজ্জ্বল আলো দিবে? সো আমরা যদি শ্রেণী সমবায়ে সাজাই, একটা 40 এবং একটা 60, এটা হলো 60 ওয়াট, এইটা হলো 40 ওয়াট, একটা হলো 40 ওয়াট আর একটা হলো 60 ওয়াট, কোন বাতিটা বেশি উজ্জ্বল আলো দিবে বলো তো? আমাদের এখানে দেখো, আমরা এই দুইটার মধ্যে বলো তো কোনটার রোধ বেশি? কোনটার রোধ বেশি? আমরা জানি P সমান সমান V স্কোয়ার বাই R হয় কিন্তু, তাই না? P সমান সমান হয় V স্কোয়ার ডিভাইডেড বাই R। তাহলে খেয়াল করো, V স্কোয়ার বাই P যদি হিসাব করো, তাহলে কিন্তু দেখো যার আসলে ক্ষমতা কম তার রোধ কিন্তু হয় বেশি। তার মানে এর যে রোধ, এটাকে যদি R1 বলি, এটাকে যদি R2 বলি, তাহলে R1 এর মান কিন্তু R2 এর চেয়ে বড়। দুইটার মধ্যে যেহেতু সমান পরিমাণ তড়িৎ প্রবাহ পাস করবে, তাহলে এখানে যতটুকু ক্ষমতা আমরা পাবো, P1 সমান সমান হবে I স্কোয়ার ইন্টু R1, P2 সমান সমান হবে I স্কোয়ার ইন্টু R2। দুইটার মধ্যে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে I স্কোয়ার R1 ইজ গ্রেটার দেন I স্কোয়ার R2। তাহলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে? অবশ্যই 40 ওয়াটের যেটা আছে সেটা কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে, 40 ওয়াটের যে বাল্বটা আছে সেইটা কিন্তু বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কথা কি বুঝেছো? যাক, ভেরি গুড। চলো পরেরটাতে যাচ্ছি। 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটা বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বলে। 1 কিলোওয়াট, হ্যাঁ রাইট, মোস্তাহিদ শীষ, শ্রেণী সমবায় হলে যেটা কম ওয়াটের সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলে, আর সমান্তরাল সমবায় হলে কিন্তু যেটা বেশি ওয়াটের বাল্ব সেটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। দেখো কি বলছে, 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটা বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বলে। 1 কিলোওয়াট আওয়ারের মূল্য 3 টাকা হলে এর জন্য বিদ্যুৎ বিল কত আসবে? সো আমরা আগে জানতে চাই প্রতিদিন যদি 10 ঘন্টা করে জ্বলে আমরা কত কিলোওয়াট টোটাল খরচ করলাম। সো এখানে আমাদের 1 কিলোওয়াট আওয়ারের মূল্য দেওয়া আছে, আমরা দেখতে চাই দেখো 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটা বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা জ্বলে। তাইলে দেখো প্রতিদিন যদি 10 ঘন্টা জ্বলে, জুলাই মাস কত দিনের হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31 দিনের হয়। তাহলে টোটাল দিন কয়টা? দিন হচ্ছে 31টা। একদিনে 10 ঘন্টা করে চলে, তার মানে টোটাল 310 ঘন্টা সেটা চলবে। টোটাল কত ক্ষমতা সেটা খরচ করবে? টোটাল কতখানি এনার্জি সেটা যাবে? এনার্জি হচ্ছে P ইন্টু টি, তাই না? P ইন্টু টি। সো আমাদের কতখানি পাওয়ার হচ্ছে 100 ওয়াট, 100 ওয়াট এবং সময় কতক্ষণ? 310 ঘন্টা। তাহলে এখান থেকে আসে 31000 ঘন্টা, 31,000 ঘন্টা। ভাগ দিলে কত হচ্ছে? 31 কিলোওয়াট আওয়ার। 31 কিলোওয়াট আওয়ার। এই যে পি হচ্ছে কিলোওয়াট, এটা হলো ওয়াট আওয়ার, এটা ছিল ওয়াট আওয়ার, এটা হলো কিলোওয়াট আওয়ার। সো আমাদের বলছে 1 কিলোওয়াটের মূল্য হচ্ছে 3 টাকা, তাহলে খরচ কত হবে? খরচ সমান সমান হবে যতটুকু আমরা খরচ করছি, যে 31 ইন্টু 1 কিলোওয়াট আওয়ার হলো 3 টাকা, তাহলে 31 কিলোওয়াট আওয়ার হচ্ছে 93 টাকা। ডি হচ্ছে আমাদের এটার আনসার। থ্যাংক ইউ। পরেরটাতে যাই। একই উপাদানের দুইটা রোধকের রোধ সমান, রোধ দুইটার দৈর্ঘ্যের অনুপাত
1:4 হলে রোধ দুইটার ব্যাসের অনুপাত কত? বলো তো ভাইয়া। আমাদের আর সমান সমান কি ছিল? রো ইন্টু এল ডিভাইডেড বাই এ না? একই উপাদানের দুইটা রোধকের রোধ সমান বলছে, অর্থাৎ ধরো একই উপাদান, তার মানে তাদের রো সেম, একটা ধরো চিকন আর একটা হচ্ছে মোটা লম্বা, এরকম টাইপের কিছু একটা হবে। রোধ দুইটার দৈর্ঘ্যের অনুপাত 1:4, অর্থাৎ L1:L2 এটা হচ্ছে 1:4 হলে রোধ দুইটার ব্যাসের অনুপাত কত? সো ব্যাসের অনুপাত মানে আসলে আমাকে A1:A2টা আগে বের করতে হবে। এটা কত হয়? আমরা দেখো R1/R2 সমান সমান লিখতে পারি, দুইটা রোধকের একই উপাদান যেহেতু বলছে তাহলে রো সেম, দুইটা রোধকের রোধ সমান মানে আরও কিন্তু সেম। R1/R2 মানে আমরা লিখতে পারি L1/L2 ইন্টু A2/A1। R1/R2 এর মান কত বলো তো? 1 না? তাহলে এটা হচ্ছে L1/L2 ইন্টু A2 ডিভাইডেড বাই A1। এখান থেকে দেখো দুইটা রোধের ব্যাসের অনুপাত জানতে চাইছে, তাহলে A1/A2 এটা সমান সমান কি হবে? L1/L2 হবে, তাই না? রাইট রাইট। তাহলে এখান থেকে দেখো যে পাই পাই কাটাকাটি হয়ে গেলে এখানে থাকছে D1², এখানে থাকছে D2², তাহলে এটা হলো 1/4, তাহলে D1/D2 হচ্ছে হাফ, D1/D2 হচ্ছে গিয়ে হাফ। পারফেক্ট, 1:2 গেল। তারপরেরটা দেখো, 100 ওহম রোধের কুণ্ডলীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ 1 মিনিট চালনা করে 1 কেজি তরলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তরলের আপেক্ষিক তাপ কত নির্ণয় করো। ঝট করে ফেলো তো এটা দেখি, ঝটপট করে ফেলো দেখি। দেখো 100 ওহম রোধের কুণ্ডলীর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ কি কি দেওয়া আছে সেগুলো আগে একটু তুমি প্রশ্ন দেখে আইডেন্টিফাই করে ফেলবা, তাহলে চিন্তা করা সহজ হবে। যেমন এখানে আমাদের একটা আর দেওয়া আছে, 3 অ্যাম্পিয়ার প্রবাহ, একটা আই দেওয়া আছে, 1 মিনিট সময় চলবে, টি দেওয়া আছে। ভালো কথা। তাহলে আমরা কিন্তু টোটাল কতটুকু শক্তি আসলে বিদ্যুৎ শক্তি থেকে কনভার্ট হয়েছে সেটা আমরা জানি, এবং বলছে 1 কেজি তরলের তাপমাত্রা এত বৃদ্ধি করলে তরলের আপেক্ষিক তাপ কত নির্ণয় করো। তার মানে এখানে দেখো যেইটুকু পরিমাণ হিট জেনারেট হয়েছে সেটা দিয়ে তো আমাদের আসলে ওই সেই এমএস ডেল্টা থিটা হবে। 1 কেজি তরল, এস এর মানটা বের করতে হবে, ডেল্টা থিটা হচ্ছে 30। সো আমাদের এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে হচ্ছে I²RT। তাহলে এস এর ভ্যালু কত হচ্ছে? এস এর ভ্যালু হচ্ছে I²RT ডিভাইডেড বাই 30। সো আমাদের এখান থেকে দেখো আই এর মান হচ্ছে 3² ইন্টু আর এর মান কত? আর এর মান কত? 100। আচ্ছা, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড ডিভাইডেড বাই 30, 2 দিয়ে কাটো, 3 3 9, 2 18, 1800। তাহলে 1800 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, 1800 জুল পার কেজি পার কেলভিন। পারফেক্ট। চলো পরেরটাতে যাই। শ্রেণী এবং সমান্তরাল সমবায় দুইটার রোধের তুল্য রোধ যথাক্রমে 25 এবং 40 হলে রোধ দুইটার মান কত হবে? দেখো ভাইয়া, শ্রেণী এবং সমান্তরাল সমবায় রোধের তুল্য রোধ, তাইলে আমাদের শ্রেণী সমবায় মানে হচ্ছে R1 প্লাস R2, এটার মান দেওয়া আছে। দেখো এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। বলো তো দুইটা রোধ তুমি যদি নাও তাদের শ্রেণী সমবায়ের ভ্যালুটা কি বেশি হবে না সমান্তরাল সমবায়ের ভ্যালুটা বেশি হবে? দুইটা রোধকে তুমি যদি একসাথে রাখো তাহলে বলো তো দুইটা রোধকে তুমি যদি একবার শ্রেণীতে সমবায় করছো আর একবার সমান্তরালে সমবায় করছো, তাহলে বলো তো দুইটার মধ্যে কোনটায় বেশি হবে? সিরিজে বেশি হবে না? তাহলে এখানে দেখো একটু আগে পরে করে দিয়েছে, শ্রেণীতে বলছে 25, সমান্তরালে বলছে 40, তার মানে কিন্তু এটা বুঝতে হবে যে আসলে কাহিনী এখানে উল্টা। সো আমাদের দুইটার সিরিজে যোগ করলে R1 প্লাস R2 সমান সমান আসবে 40 এবং R1 R2 সমান সমান হচ্ছে 25। তো ভাই এই দুইটা এখন সমাধান করলেই কিন্তু কাহিনী শেষ। সরি, এটা কি করলাম? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 এটা সমান সমান হচ্ছে গিয়ে 25। তাহলে কত আসে দেখো, R1 ইন্টু R2 এর মান কত? 25 ইন্টু 40, 4 25 100, 1000 আসলো এখান থেকে, 1000 আসলো এখান থেকে। ঠিক আছে, তাহলে কত হবে?
R1 R2 কত হবে মিলাইতে পারি এখান থেকে। 12 আর 11 যোগ করলে কি 40 হয়? হয় না। 20 আর 5, 10 আর 15, 22 আর 3। কি ব্যাপার এখানে মনে হচ্ছে ইয়াতে হিসাবে কি কোনো একটা ভুল করছি নাকি? ও সি 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 এইখানে 40 ওহম না, এটা 4 ওহম ছিল, তাই তো বলি। এটা 40 ওহম না ভাইয়া, এটা ছিল 4 ওহম। এইটা হচ্ছে 4 ওহম। এইবার হিসাব করে দেখো, 4 ওহম ছিল এটা। ঠিক আছে, এটা 4 ছিল। তো তাহলে আমাদের R1 প্লাস R2 এটা সমান সমান 25, এবং R1 R2 এটা সমান সমান হচ্ছে 25 ইন্টু 4 সমান সমান 100। দেখো এটা কি করলাম, মনে রাখবা যখন আমরা এরকম অঙ্ক কিন্তু অনেকগুলোই পাবা, যখন আমরা সমান্তরাল সমবায়ের কথা বলে দিবে, তার মানে কি দুইটার গুণফল বাই যোগফল। সো দুইটার গুণফল বাই যোগফল এইটা সমান সমান কিন্তু কত বলে দিছে? 4 বলে দিছে, 4 বলে দিছে। তাহলে দেখো তো গুণফল সমান সমান কি হবে? 4 ইন্টু 25, তার মানে এটা হচ্ছে 100। সো R1 প্লাস R2 মানে 25, R1 ইন্টু R2 মানে হচ্ছে 100। তাহলে এখান থেকে দেখো আমাদের রোধ দুইটার মান কত বের করতে বলছে। তাহলে এটা চট করে যেন মাথায় খেলে যায় যে R1 প্লাস R2 যখনই আমাকে বলবে শ্রেণী আর সমান্তরালের দুইটা ভ্যালু, শ্রেণীটা হলো দুইটা রোধের যোগফল, আর দুইটা রোধের গুণফল হচ্ছে এই দুইটার গুণফল। এটা শর্টকাট মনে রাখবে যে 4 25 100। সো দেখো এখান থেকে কোনটা হয়? 12 আর 11 হয় না, 25ই হয় না। এটা 25 হয়, হয় 5 20 100 হয়, হয়। তাহলে বি হচ্ছে এটার আমাদের আনসার। ঠিক আছে, বি আমাদের আনসার। বিসমিল্লাহ। এবার আসো পরের প্রবলেমে যাই। নিচের বর্তনীতে 5 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বলো তো এখানে তড়িৎ প্রবাহ কত হবে? 1 অ্যাম্পিয়ার গেছে এর মধ্যে দিয়ে, আবার 1 অ্যাম্পিয়ার ফেরত গেছে। উপরে 10 ওহম আছে, নিচে 5 ওহম আছে। তাইলে বলো তো আমরা যদি এভাবে চিন্তা করি, এইখানে হচ্ছে আর রোধ আর এইটা হচ্ছে 2R রোধ, তাহলে V ইজ ইকুয়ালস টু তো IR, অর্থাৎ এইখানের বিভব আর এখানের বিভব সেম হতে হবে। তাহলে এইখানে যে পরিমাণ কারেন্ট যাবে এইখানে কি তার অর্ধেক কারেন্ট পাস করবে না? অর্ধেক কারেন্ট পাস করবে না? তাহলে এখানে যেই পরিমাণ কারেন্ট যাবে এইখানে তার অর্ধেক পরিমাণ কারেন্ট যাবে। তাহলে দেখো এই দুইটা কারেন্টের যোগফলই তো 1 অ্যাম্পিয়ারের সমান। I প্লাস I/2 সমান সমান 1। সো 3/2I সমান সমান 1। তাহলে I এর মান হচ্ছে 2/3। তাহলে আমাদের বলছে 5 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, তাহলে এটা হচ্ছে 2/3। 2/3 মানে কত? 2/3 মানে হচ্ছে 0.67। 0.67। ঠিক আছে, এটা তো হিসাব করলাম এভাবে, মুখে মুখে হিসাব করলাম। তুমি যদি চাও যে না ভাই আমি একটু ভালো নিয়মে করব বা বোর্ডের নিয়মে করব, তাহলে দেখো V সমান সমান কি হয়? I ইন্টু আর। সো আমাদের বলো তো টোটাল কারেন্ট কত গেছে? 1 অ্যাম্পিয়ার। এই পুরা সিস্টেমের তুল্যরোধটা কত? তুল্যরোধ হচ্ছে গুণফল বাই যোগফল। সো আমাদের 50/15 সমান সমান আমাদের এই কারেন্টের মান হচ্ছে I, আর এখানকার রোধের মান হচ্ছে 5। এখান থেকে I সমান সমান কি হবে? 50/15 ইন্টু 5। সো 50/75 আসে 2/3। ঠিক আছে, সো যেভাবেই করো না কেন রেজাল্ট এটাই। ওকে, পরেরটা দেখো। 2.4 ওহম, 3.6 ওহম, 4.8 ওহম তিনটা রোধ সিরিজে 54 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত আছে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ শূন্য হলে 3.6 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? সো দেখো 2.4, 3.6, 4.8, এখানে একটা রোধ আছে এটা 2.4, এখানে একটা রোধ আছে 3.6, এখানে একটা রোধ আছে 4.8। সিরিজে এটার সাথে 54 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত, 54 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত। সো এটা হচ্ছে 2.4 ভোল্ট, এটা হলো 3.6 ভোল্ট, এটা হলো 4.8 ভোল্ট। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ শূন্য হলে 3.6 ওহমের মাঝখান দিয়ে কত রোধ যাবে? তাইলে বলছে যে এর মধ্যে বিভব পার্থক্য কত হবে নির্ণয় করো। সো আমাদের দেখো 54 ভোল্ট যেটা, এটা জিনিসটা অনেকটা কেমন জানো? এটা হচ্ছে ওই যে আমরা বাচ্চাকালে এরকম টাইপের প্রবলেম করতাম না, যে 100 টাকা 2 সন্তানের মধ্যে ভাগ করে দিতে হবে, 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে, তাহলে এক এক সন্তান কত করে পাবে। সো ঠিক ওরকম টাইপের ম্যাথ।
মনে আছে? দেখো তো এরকম ম্যাথগুলো বাচ্চাকালে করতাম না? 100 টাকা কততে ভাগ করে দিতে হবে? 2:3 অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে ছোট ছেলে কত পাবে? 2/2 + 3 ইন্টু 100। আর বড় ছেলে কত পাবে? 3/2 + 3 ইন্টু 100। ঠিক আছে, এরকম ছিল। এখানেও তাই এক্স্যাক্টলি সেম। সো ভি এর যে মানটা হবে এটা সমান সমান হচ্ছে 3.6/2.4 প্লাস 3.6 প্লাস 4.8 ইন্টু 54। বুঝতে পারছো? সো আমরা এখান থেকে ভি এর মান কত বের করে ফেলতে পারবো। কত আসে দেখো, 24 আর 36, 3 × 36, 12 × 2 = 24, 5, 4 × 8, 2, 3, 4, তাহলে 9.6 কি না 108, 10.8, 10.8, এটা আসে 2, এখানে আসে কত? এখানে আসে হচ্ছে 10 তো না, এটা আসে 9 ইন্টু 54, 5 নং 45, 6 নং 54, 6 দুগুণে 12 ভোল্ট। তাহলে 12 ভোল্ট হচ্ছে এটার অ্যাক্রসে পাবা, 12 ভোল্ট এটার অ্যাক্রসে পাবা। এই 18 হবে, সরি 18 হবে, সরি, এটা হবে 18, 3 × 36, ছি 18, ঠিক আছে, 18 ভোল্ট গেল। চলো পরেরটা দেখি। সাম্যাবস্থায় একটা হুইস্টন ব্রিজের প্রথম, তৃতীয় এবং চতুর্থ বাহুতে যথাক্রমে এত এত রোধ যুক্ত আছে, দ্বিতীয় বাহুতে কত রোধ আছে? তাহলে দেখো আমাদের এই যে প্রথম, তৃতীয়, সো এটা হচ্ছে প্রথম বাহু থাকে, এটা হচ্ছে দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, এটা হচ্ছে চতুর্থ বাহু। এখানে থাকে গ্যালভানোমিটার, সো এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। বা আমরা যে P/Q = R/S এভাবে করে করতাম, R1/R2 = R3/R4 হতে হবে। তো প্রথম বাহুতে কত দেওয়া আছে? 2, R2 এর মানটাই বের করতে হবে। তারপরে আছে 6, এটা হলো 12। তাহলে দেখো 6 এর সাথে 2 গুণ করলে 12, 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4। তার মানে R2 এর মান হতে হবে 4 ওহম। ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো একটা মিটার ব্রিজের দুই ফাঁকে 2 ওহম এবং 3 ওহমের রোধ যুক্ত করা হলে সাম্যবিন্দু কোথায় থাকবে? সো দেখো এখানে কিন্তু আমরা ওই যে মিটার ব্রিজটা যদি একটু ফলো করো তুমি দেখবা আমাদের মেইন সূত্র কি ছিল? বাম পাশের যে রোধ ডিভাইডেড বাই ডান পাশের রোধ সমান সমান বাম পাশ থেকে কতটুকু দূরত্ব ডিভাইডেড বাই ডান পাশ থেকে কতটুকু দূরত্ব। সো এখান থেকে মিটার ব্রিজের দুই ফাঁকে এটা হলো 2, এটা হলো 3 সমান সমান L ডিভাইডেড বাই 100 - L, এই L এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আসে হচ্ছে 200 - 2L সমান সমান 3L, তাহলে 5L সমান সমান 200, L এর মান আসে হচ্ছে কত আসে? 40। তাহলে বাম পাশ থেকে 40 সেন্টিমিটার দূরত্বে আমরা নিস্পন্দ বিন্দুটা পাবো বা সাম্য বিন্দুটা পাবো। ঠিক আছে, গেল। পরেরটা কি দেখো, লাস্ট প্রবলেম। চিত্রে গ্যালভানোমিটারটি সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করতে পারলে এই বর্তনীতে কত রোধের শান্ট দরকার হবে? সো দেখো আমরা শান্টের এটা সূত্রটা কি ছিল একটু দেখে নেই। দেখো মনে করো এর মধ্যে দিয়ে Ni পরিমাণ কারেন্ট যাচ্ছে, কিন্তু আমাদের গ্যালভানোমিটারটা শুধুমাত্র I পরিমাণ কারেন্টই পারমিট করতে পারবে। I এর থেকে বেশি কারেন্ট গেলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে এমন একটা শান্ট এখানে যুক্ত করতে হবে যাতে করে Ni কারেন্ট আসলেও বাকি যে কারেন্ট যতটুকু সে নিতে পারবে না, বাকি কারেন্টটুকু যাতে করে এস এর মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে যায়। তাহলে এখানে আমাদেরকে বলছে কত রোধের শান্ট দরকার হবে। সো আমাদের দেখো I এর মানটা দেওয়া আছে 10, অর্থাৎ Ni এর মান দেওয়া আছে 10। আমাদের বলছে যে গ্যালভানোমিটারটা সর্বোচ্চ এত অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এই বর্তনীতে কত রোধের শান্ট দরকার হবে? এস এর মানটা কত, এটাই আমাদের লাগবে। তো বলো তো আমাদের যেহেতু এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য সেম, তাহলে আমরা কি লিখতে পারি? V = I × G সমান সমান V = n-1 × I × S, তাই না? তাহলে দেখো আমাদের কত মানের শান্ট দরকার হবে? শান্ট কতটুকু দরকার হবে সেটা হচ্ছে S = I কাটাকাটি হয়ে গেল G ডিভাইডেড বাই n-1। তাহলে G এর মান হচ্ছে 0.1, আর এখান থেকে দেখো Ni সমান যদি 100 হয়,
n ইন্টু 0.1 মানে যদি 10 হয় তাহলে n এর মান কত? n এর মান 100, তাহলে 100 মাইনাস 1, তাহলে 0.1 ডিভাইডেড বাই 99, এটা হলো এস এর মান। সো শান্টের যে মান, ও আচ্ছা এখানে কি বলছে, গ্যালভানোমিটার সর্বোচ্চ এত পরিমাণ এই বর্তনীতে কত রোধের শান দরকার হবে, কি ব্যাপার অপশনগুলো এরকম তো থাকার কথা না। এই সরি এখানে অপশনগুলোর মধ্যে তো ঝামেলা। আচ্ছা গ্যালভানোমিটারের ইয়া কত দেওয়া আছে, সরি এটা তো 0.1 না, গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে 99, গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে 99, এটা তো গ্যালভানোমিটারের রোধ, এটা হচ্ছে 99, তাহলে কত হবে, এটা জাস্ট 1 হবে। সো আমাদের এইটা অপশন না, অপশন অন্যগুলা ছিল। অপশন এখানে ছিল হচ্ছে 10, 1, 0.1, 10 ওহম, 1 ওহম, 0.1 ওহম, 0.01 ওহম। সো এখান থেকে উত্তর হচ্ছে 1 ওহম, যেটা সেটা, এই বি হচ্ছে আনসার। ঠিক আছে, গুড। সো ভাইয়া এই জিনিসগুলো একবার একটু রিক্যাপ করে ফেলো, তোমাদের জন্য বেস্ট হয়, তোমাদের জন্য বেস্ট হয় এই চ্যাপ্টার যে 3টা আজকে দেখলাম এগুলা এখনই একবার একটু সূত্রগুলা দেখে ফেলো। দেখো এখন কিন্তু রিভিশন দিতে থাকতে হবে খুব অল্প সময়ের মধ্যে, রিভাইজ করবা প্র্যাকটিস করবা, রিভাইজ করবা প্র্যাকটিস করবা, এবং কখনোই একটা পড়া নিয়ে অনেকক্ষণ সময় থাকা যাবে না, যে ভাই আমি টানা 3 দিন ফিজিক্স পড়বো তারপরে টানা 3 দিন ম্যাথ করব, এরকম করতে গেলে কিন্তু ঝামেলা। তুমি দেখবা টানা 3 দিন ফিজিক্স পড়বা তারপর টানা 4 দিন ম্যাথ করবা, আগে ফিজিক্স কী পড়ছো সব ভুলে গেছো। এই কারণে প্রত্যেক দিনই 4টা করে সাবজেক্টই রিভাইজ করো এবং পরীক্ষা দাও বেশি বেশি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ গ্রুপে কথা হবে, তোমাদের আর একটা ক্লাস বাকি আছে, সেটা ইনশাল্লাহ তোমাদের অপূর্ব ভাইয়া নিয়ে নেবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।